হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা তার দিদির ওপর প্রচণ্ড রেগে যায়, বলে যদি কখনো লেজ থাকতো না তাহলে তুই বিষাক্ত সাপ হতিস, আর যদি অন্য কোনো শয়তান থাকতো তাহলে তার নাম ধীমান সেন হতো, আর যদি শেয়ালের মতো লেজ কারো থেকে থাকে সেটা হচ্ছে এই ভজন মিত্তিরে, যেটা কখনো সোজা হবে না। এই গীতা, ঠিক করে কথা বল, বেশি কথা নয়, এখানেই কিন্তু মেরে ফেলে রাখবো। নিশ্চয়ই তুমি জানো কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। তুই কিচ্ছু করতে পারবি না, কারণ তোর সমস্ত এভিডেন্স সব কিছু আমাদের হাতে। তুই কি নিয়ে লড়াই করবি কোর্টে? দেখ না আমি কি করি। ওই অগ্নিজিৎ মুখার্জির কি হাল হয় তুই শুধু দেখতে থাক। দিদি, তুই যে এতটা লোভী আমি ভাবতে পারিনি। তুই সমস্ত প্রমাণগুলো এরকম করে ওদের হাতে তুলে দিলি। ছি, তোকে নিজের বোন বলতেও লজ্জা করছে। গীতা, থাক না, ওদের সঙ্গে মুখ নাড়িও না, চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে। স্বস্তিকের সঙ্গে বেরিয়ে যায়। আর স্বস্তিক বাড়ি ফিরে এসেই বলে, কি ব্যাপার গীতা, তুমি তো এরকম মাথা নিচু করার মেয়ে নও। তাহলে কোর্টে তো তোমার কাছে কোনো প্রমাণ রইল না। প্রমাণ ছাড়া তুমি একেবারেই এই কেসটা কি করে লড়বে, আর কি করেই বা জিতবে? আপনি আমাকে কি ভেবেছেন? ওই সমস্ত প্রমাণ সবটাই ছিল ফেক। কি? তার মানে ওই হার্ড ডিস্ক, সিম কার্ড, ফোন সবটাই নকল ছিল। আমি আগে থেকে জানতাম গিনি মুখার্জি একটা ডিল করছে, আর টাকার জন্য ও সমস্ত প্রমাণগুলো ধীমান সেনের হাতে তুলে দিতে পারে। আর তাই আমি সব জায়গায় নকল প্রমাণ এমনভাবে রেখেছিলাম যাতে ও ভাবে আসল, আর এগুলোই ওদের হাতে তুলে দিয়ে এসেছে। ওরা যখন ভাববে যে না, কোর্টে ওরা জিতে যাচ্ছে কেসটা, ঠিক সেই মুহূর্তে গীতা এলএলবি এমন ফাটান ফাটাবে আপনি চিন্তা করতে পারছেন না। ওদের কাছে আমি খুলে দেব। ওই ধীমান সেন, কিরণ কান্তি, এমনকি ভজনীর কালো কোট পরা আমি একেবারে ছুটিয়ে ছাড়ব। আপনি শুধু দেখুন না, আমার নামটা ভুলবেন না, গীতা এলএলবি। আমার সব কিছু মাথায় আছে। গীতার বর খুব খুশি হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে ধীমান সেন, বলে কি ব্যাপার এত রাত্রে? হ্যাঁ, আপনার বাড়ির বউ আমার সামনে দাঁড়িয়ে আছে। কে? গিনি। তার সামনে দাঁড়িয়ে আছে কিরণ কান্তি, এমনকি ভজন, আর দাঁড়িয়ে আছে আমি, ধীমান সেন। বুঝতে পেরেছেন? কালকে কোর্টে কেসটা উঠবে। আপনার বিরুদ্ধে যতগুলো প্রমাণ আপনার ওই বৌমা গীতা এলএলবি জোগাড় করেছিল না, সবটা আমাদের হাতে এসে পৌঁছেছে। তার মানে আপনাকে জেল কাস্টাডিতে যেতেই হবে। মিনিমাম 14 দিনের জেল হবে আপনার। কি বলছেন কি? আপনি আমাকে এতটাও ঠুনকো ভাববেন না। আমার বিদ্যাকে আপনি এতটাও খারাপ প্রমাণ করতে পারেন না। আমি একজন লয়ার, স্বনামধন্য। আমার নাম চারোদিকে ছড়িয়ে আছে, এমন কেউ নেই আমাকে সম্মান করে না। বুঝতে পেরেছেন? আর তাই বলছি, আমি পারবো। নিজের লড়াইটা প্রয়োজন হলে আমি কোর্টে নিজে লড়বো, এমনকি সবাইকে দেখিয়ে দেব নিজে সওয়াল জবাব করে যে আমি অপরাধী নই। আমার জেল কাস্টাডি হবে না, এতটুকু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমি কোনো অন্যায় করিনি। আপনি খুব দাম্ভির্য দেখাচ্ছেন, তাই না? কেন দেখাবো না? আপনারা নিয়ে যান সমস্ত প্রমাণ, তাতে কি হয়েছে? অগ্নিজিৎ মুখার্জি এতদিন পড়াশোনা করে যে বিদ্যা অর্জন করেছে সেটা তো আর কেড়ে নিতে পারবেন না। সেখান থেকে আমাকে কেউ বের করে আনতে পারবে না। ফোনটা দিন দেখি। স্যার, আপনি শুধু কোর্টে আসুন না, আপনার কাঁচাটা কী করে খুলে দিতে হয় আমি দেখিয়ে দেব। ভজন, তুমি চুরি করে পাশ করেছো লয়ারি, আর আমি তোমার গুরু। গুরুরা সব বিদ্যেই কিন্তু নিজের স্টুডেন্টদেরকে শেখায় না, কিছু কিছু আছে যেগুলো নিজের আয়ত্তে রেখে দেয়। আর তুমি শুধু কোর্টে এসো, এই অগ্নিজিৎ মুখার্জি একলাই 100, কাউকে প্রয়োজন নেই আমার। আমি সব কিছু নিজেই দেখে নেব, আর তোমাকেও দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি পেরেছি কি পারিনি। রাখো বলছি। এই বলে অগ্নিজিৎ ফোন রেখে দেয়। এদিকে সার্থিক ফোন করেছে গিনিকে, বলছে কি ব্যাপার, তুমি কোথায় এত রাত্রে? বাড়ি থেকে ড্রাইভারকে নিয়ে বেরিয়েছো? সেই প্রশ্নের উত্তর চাওয়ার সেই অধিকার তোমার নেই, তুমি সেটা হারিয়ে ফেলেছো সার্থিক। আমি তোমার বিরুদ্ধে একটা কেস ফাইল করছি, তার মানে আমি ভজন মিত্তিরকে দিয়ে তোমার সঙ্গে ডিভোর্সটা করিয়ে নেব। তার জন্য ডিভোর্স ফাইল করব আমি। তোমার সঙ্গে সব সম্পর্ক আমি চুকিয়ে ফেলবো। বুঝতে পেরেছো? ফোন রেখে দেয়। সার্থিক সামনে এলে অগ্নিজিৎ প্রচণ্ড রেগে যায়, বলে কি ব্যাপার, কোথায় এনে দাঁড় করিয়েছো তোমার এবং গিনির সম্পর্কটা? বাড়ির বউ, সে সমস্ত এভিডেন্স, সমস্ত প্রমাণ ওই শত্রুপক্ষের হাতে তুলে দিয়ে আসছে। কেন? কারণ তোমার সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, তুমি তাকে ভালো রাখতে পারোনি, ভালোবাসতে পারোনি, তাই তোমার বউ রাগ ক্ষোভে সমস্ত অন্যায় কাজ করে যাচ্ছে এই বাড়ির বিরুদ্ধে। সেগুলো বুঝতে পারছো তুমি? এখনও সময় আছে, সব কিছু ঠিক করে নাও। আর কোনো কিছু নেই পাপা, কারণ গিনি আমাকে থ্রেট করেছে, ও আমার থেকে ডিভোর্স চায়, আরও ডিভোর্স ফাইল করবে। সব কিছু শেষ। মুখ ঘোরাতেই গীতা চলে আসে,
বলে, না জামাইবাবু, কোনো কিছু শেষ হয়নি। এই গীতা এলএলবি আপনাকে কথা দিচ্ছে, আমার দিদিকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো, এমনকি ঘোমটা দিয়ে বাড়ির বউ সেজে ভালোভাবেও সংসার করবে। আর আমার শ্বশুরমশাইকেও বাঁচানোর দায়িত্ব আমার। এই গীতা এলএলবি আপনাদের পরিবারের সমস্ত কিছু মেরামত করবে, কোনো কিছু অঠিক রাখবে না, সব ঠিক করে তবেই গীতা এলএলবি ছাড়বে। বাবা, আপনি শুনেছেন কি হয়েছে? হ্যাঁ, ওই গিনি মুখার্জি মোটা টাকার লোভে সমস্ত এভিডেন্সগুলো দিয়ে এসেছে ধীমান সেনের কাছে বিক্রি করে। এখানেই তো আমার ঘেন্না, এখানেই তো আমার লজ্জা। গীতা, তুমি, তোমার দিদি, তোমার বাবা মা, সবাই বস্তির লোকগুলো আমাদের এই পরিবারে এসে আমাদের জীবনটা শেষ করে দিয়েছো, আমাদের কালচারটা নষ্ট করেছো তোমরা। আমাদের অগ্নিজিৎ মুখার্জির পরিবারের ভিত নড়ে যাচ্ছে। বাড়ির বউ, বাড়ির মেয়েকে বিশ্বাস করে অগ্নিজিৎ মুখার্জি ঠকে গেছে। তোমার সমস্ত প্রমাণগুলো কি করে গিনি নিয়ে যেতে পারে, আর কিভাবে এটা সম্ভব বলো গীতা? আমি বুঝতে পারছি না। তাই আমি তোমাকে বলছি, কালকে কালো কোট চাপিয়ে তুমি কোর্টে যাবে না। আমি নিজেই নিজের লড়াই লড়বো। আমিও দেখিয়ে দিতে চাই অগ্নিজিৎ মুখার্জি এখনও বেঁচে আছে, কোনোভাবেই তাকে কেউ হারাতে পারবে না। বাবা, আমার কথাটা তো শুনুন না। কোনো কথা শুনবো না। তুমি আমার সত্তাকে অপমান করেছো গীতা, আর সঙ্গে তোমার দিদিও। আমি কোনোভাবেই তোমাদের পরিবারের কাউকে ক্ষমা করতে পারবো না, আর কখনো ভুলবও না আমার সঙ্গে হওয়া এই অন্যায়গুলো তোমরা করেছো। আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন। হ্যাঁ, অপমান ভাবলে সেটাই মনে করো, আর সেটাই আমি করছি, কারণ এটাই তোমরা প্রাপ্য। আর আমি যা বলেছি আমি কিন্তু সেটাই করব। অগ্নিজিৎ মুখার্জি রেগে চলে যায়। সার্থিক বলে, বাবা ওরকমই, একঘেয়ে। হ্যাঁ, ওনার আত্মসম্মানে লেগেছে তাই, কিন্তু গীতা এলএলবি অপমান মুখ বুজে সহ্য করে নেবে, কিন্তু কোর্টে কখনো আইনের কাছে মাথা নত সে করবে না। সে অবশ্যই করে যাবে। আমি জানি বাবা একলা পেরে উঠবে না, তাই তাকে সাপোর্ট দিতে আমাকে তো কোর্টে যেতেই হবে, এবং সেখানেই আমি নির্দোষ না দোষী প্রমাণ করেই দেব। আমি যাবই কালকে। যাওয়ার সময় গীতা বলে যে, কী ব্যাপার সার্থিক মুখার্জি, আপনি কি পুরুষ মানুষ? আপনার তো নিজের চরিত্রের কোনো ঠিক নেই। ঠিক করে কথা বলো গীতা। কেন? আপনার লজ্জা বলতে কোনো জিনিস নেই? আপনি নিজের বউকে ভালোবাসতে পারেন না, নিজের বউকে ভালোবেসে কন্ট্রোল করতে পারেন না, কেমন পুরুষ আপনি? তাই বলছি, এখনও সময় আছে, সব কিছু ঠিক করে নিন। কারণ আমার দিদি আপনার কাছ থেকে বারবার প্রত্যাখ্যান পেয়ে পেয়ে আজকে এতটা কষ্ট পেয়েছে যে এই পরিবারেরই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য কিন্তু আপনি তাকে মোটিভেট করেছেন, এবং আপনার এই ব্যবহার আচরণের জন্য আমার দিদি নিজেকেই শেষ করছে, অন্য কাউকে কিন্তু নয়। আর তাই বলছি যে আপনি নিজের ভুলগুলো না শুধরালে এই সব কিছু কিন্তু আরও অনেকটা দূর গড়িয়ে যাবে। গীতা চলে যায়। এদিকে কৃপান বারবার দরজা নক করছে মেহেকের। তখনই গিয়ে বলে যে, না, মেহেক তো ওই ঘরে নেই, কোথায় আছে? এত রাত্রে ও ঘরে নেই মানে? ও সার্ভেন্ট কোয়ার্টারে রয়েছে। কি বলছেন কি আপনি? ও এই বাড়ির রাজকন্যা, আর ও এত বড়লোক বাড়ির বউ হয়েছে, সেখানে ওকে সার্ভেন্ট কোয়ার্টারে কেন যেতে হবে? কারণ ওখানে ওর স্বামী রয়েছে। দেখুন, আপনি একদম বাজে কথা বলবেন না গিনি বৌদি। ঠিক বলেছি আমি। তোমাকে ঠকানো হয়েছে কৃপান, তোমার সঙ্গে মজা করা হয়েছে, আর এটা করেছে গীতা। তোমার সঙ্গে কোনো দিনই মেহেকের বিয়ে হয়নি। তাহলে কার বিয়ে হয়েছে আমার সঙ্গে? ওই যে যাচ্ছে পদ্ম। কি বলছেন কি আপনি? বাড়ির পরিচালিকার সঙ্গে আমার বিয়ে হয়েছে? হ্যাঁ, আর দেখো, অঙ্কিতের সঙ্গেই মেহেকের বিয়েটা হয়েছে। আপনার এই কথাগুলো যদি মিথ্যে হয় আমি মানতে পারছি না, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আর যদি সত্যি হয় তাহলে পুরো পৃথিবী ওলট পালট করে দেব। তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। সেখানে গেলেই তুমি ঠিক বুঝতে পারবে যে সঠিক আর ভুল কোনটা। দেখো, ফুলসজ্জায় তো মেহেক আমার সঙ্গে ছিল না, ছিল না। গীতা ওকে তোমাদের ব্যালকনি দিয়ে টপকে নিচে নিয়ে এসেছিল, এরপরে অঙ্কিতের ঘরে দিয়ে এসেছিল ফুলসজ্জা করে, আবার সকালে তোমার ঘরে পৌঁছে দিয়ে এসেছে। পরে বারবার করে মেহেক তোমার কাছ থেকে দূরে দূরে সরে থাকছে এই কারণে, কারণ মেহেক তোমার স্বামী নয়, মেহেক অঙ্কিতের। আর মেহেক ওই বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে গিয়েছিল, সেটা পূরণ করছে। এদিকে মেহেক অঙ্কিতের ঘরে নিজেদের রোমান্টিক সময় কাটাচ্ছে। আর যখন চলে যেতে চায় মেহেক, অঙ্কিত বলে, যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি, আর একটু সময় থাকো না। মেহেক শাড়ির আঁচল টেনে ধরে, আর ঠিক সেই মুহূর্তেই অঙ্কিত কোনোভাবেই মেহেককে যেতে দিচ্ছে না। মেহেকও ভাবে যে ঠিক আছে, আর একটু সময় থাকি। আর সময় থাকার কথা ভেবে ঠিক সেই মুহূর্তেই কৃপান কিন্তু দরজার আড়াল থেকে সব কিছু দেখে ফেলে, অঙ্কিত এবং মেহেককে হাসি খুশি মুখে, তাদের রোমান্টিক মুহূর্ত সব কিছু। আর তখনই তার মাথায় বাজ ভেঙে পড়ে। কোনোভাবেই সে মেনে নিতে পারছে না যে সে এরকম করে ঠকে গেল। অঙ্কিত এবং মেহেক নিজেদের ভালোবাসায় ব্যস্ত রয়েছে। ওদিকে কৃপান তার বাবাকে ফোন করে, বলে, বাবা, আমি ঠকে গেছি। শুধু আমি নই,
ওই গীতা এলএলবি তোমাদের সবাইকে ঠকিয়েছে। তার মানে আমার সঙ্গে মেহেকের বিয়েটা হয়নি, মেহেকের বিয়ে অঙ্কিতের সাথে হয়েছে। আমার বিয়ে হয়েছে পদ্মর সাথে। কি বলছিস কি? হ্যাঁ। কিরণকান্তি প্রচণ্ড রেগে যায় সবটা শুনে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অঙ্কিত মেহেকের রোমান্স কৃপান নিজ চোখে দেখলো। পদ্মের সাথে কৃপানের বিয়ের সত্যিটা জানলো। আজকে গিনি যেভাবে সমস্ত সত্যি কৃপানকে বলেছে, কৃপান প্রথমে বিশ্বাস করতে চায়নি। পরে যখন নিজে চোখে দেখেছে মেহেক এবং অঙ্কিতকে, তখনই তার সবটা বিশ্বাস হয়েছে। আর এবার কৃপান প্রতিশোধ নেওয়ার পালা। অঙ্কিতকে তুলে নিয়ে গিয়ে মেহেককে আবারও বিয়ে করতে চাইবে। নানাভাবে মেহেকের জীবনটা এবার ছারখার করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর গিনির এই সমস্ত সত্যি বলাতে কৃপান প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু এখন বুঝতে পারছে যে গিনি মুখার্জি পরিবারের সবাইকে শেষ করতে চায়, তছনছ করে দেবে, ভিত নাড়িয়ে দেবে। যার কারণে সমস্ত সত্যিগুলো কৃপানকে বলেছে। আর কৃপান এবার কোনোভাবেই চুপ বসে থাকবে না। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।